কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা ভাবুন তো, আপনি আপনার পরিবারের সাথে খুব সুন্দর একটা লাক্সারি রিসোর্টে ছুটি কাটাতে গেছেন। চারিদিকের পরিবেশ এত চমৎকার যে আপনার মনে হচ্ছে স্বর্গে চলে এসেছেন। কিন্তু হঠাৎ যদি জানতে পারেন সেই সুন্দর স্বর্গটাই আসলে একটা জীবন্ত নরক, আর সেখানে কাটানো প্রতিটা মিনিট আপনার জীবন থেকে একটা বছর কেড়ে নিচ্ছে। হ্যাঁ, আজ আমরা এমন একটা অদ্ভুত আর হাড়হিম করা গল্প আপনাদের শোনাবো। শুরুতেই আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় কাপা পরিবারের সাথে। গাই আর তার স্ত্রী প্রিস্কা, সাথে আছে তাদের দুটো মিষ্টি বাচ্চা, ৮ বছরের মেয়ে ম্যাডক্স আর ৬ বছরের ছোট ছেলে ট্রেন্ট। তারা সবাই মিলে এসেছে অনামিকা রিসোর্ট নামের এক আলিশান জায়গায় ছুটি কাটাতে। এয়ারপোর্ট থেকে যখন রিসোর্টের স্পেশাল গাড়িটা তাদের নিয়ে জঙ্গলে ঘেরা সুন্দর রাস্তা দিয়ে এগোচ্ছিল, বাচ্চাদের চোখে মুখে তখন রাজ্যের আনন্দ। রিসোর্টের মেইন গেটে পৌঁছাতেই হোটেলের ম্যানেজার নিজে এসে তাদের হাসি মুখে স্বাগত জানালেন। শুধু তাই নয়, ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এক অদ্ভুত স্বাদের জুসও দেওয়া হলো তাদের। ভেতরে ঢুকতেই ট্রেন্ট আর ম্যাডক্সের চোখ তো একদম ধাঁধিয়ে গেল। সেখানে একটা বিশাল ক্যান্ডি স্টেশন রাখা, যেখানে দুনিয়ার সব রঙিন চকলেট আর জুসের মেলা। দুই ভাই বোন যখন ভাবছে কোন জুসটা নেওয়া যায়, তখনই সেখানে হাজির হলো এক অদ্ভুত ছেলে। নাম তার অ্যাডভিল। দেখতে ঠিক ট্রেন্টের বয়সেই হবে। কথায় কথায় অ্যাডভিল জানালো এই রিসোর্টের ম্যানেজার আসলে তার নিজেরই আঙ্কেল। সমবয়সী হওয়ায় ট্রেন্ট আর অ্যাডভিলের মধ্যে চটপট বন্ধুত্বটাও হয়ে গেল। এরপর গাই আর প্রিস্কা বাচ্চাদের নিয়ে তাদের জন্য বরাদ্দ বিলাসবহুল রুমে গিয়ে উঠল। রুমে ঢুকেই টেবিলের উপরে রাখা একটা ডায়েরির দিকে গায়ের চোখ গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা ওয়ারেন অ্যান্ড ওয়ারেন। গাই পেশায় একজন ইন্স্যুরেন্স কোম্পানির হিসাব রক্ষক, তাই কর্পোরেট দুনিয়ার এই নামটা তার চেনা। এটা আসলে নাম করা একটা ঔষধ প্রস্তুতকারক কোম্পানির বুকলেট। গাই একটু অবাকই হলো, একটা লাক্সারি হলিডে রিসোর্টের রুমে হুট করে ওষুধ কোম্পানির বুকলেট কেন রাখা থাকবে। তবে সে বিষয়টাকে অতটা পাত্তা দিল না। এদিকে ট্রেন্ট আর ম্যাডক্স ছটফট করছিল বাইরে যাওয়ার জন্য। তারা চলে গেল রিসোর্টের কাছের একটা সাধারণ বিচে। সেখানে খেলনা নিয়ে খেলতে খেলতে ট্রেন্ট আর তার নতুন বন্ধু অ্যাডভিল এক অদ্ভুত খেলায় মাতল। তারা বিচে ঘুরতে থাকা অপরিচিত মানুষদের কাছে গিয়ে তাদের নাম আর পেশা জিজ্ঞেস করতে শুরু করে। এই করতে করতে তাদের দেখা হলো গ্রেগ মিচেল নামে এক পুলিশ অফিসারের সাথে। বেচারা শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তি খুঁজতে এসেছে। কিছুক্ষণ খেলাধুলার পর ম্যাডক্স তার ছোট ভাই ট্রেন্টকে নিয়ে যখন রুমের সামনে ফিরে এলো, তখন তাদের পায়ের গতি আচমকাই থমকে গেল। বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছিল তাদের বাবা মায়ের প্রচণ্ড ঝগড়ার আওয়াজ। ওপর থেকে ফ্যামিলিটাকে যতটা সুখী মনে হচ্ছিল, ভেতরে ভেতরে গল্পটা আসলে অন্যরকম। গত কয়েক মাস ধরে গাই আর প্রিস্কার সম্পর্কটা একদম তলানিতে গিয়ে থেকেছে। কথা অলরেডি ডিভোর্সে চলে গেছে। এই ৩ দিনের ট্রিপটা আসলে আলাদা হয়ে যাওয়ার আগে বাচ্চাদের সাথে কাটানোর শেষ স্মৃতি। তবে এই অশান্তির পেছনে আরেকটা নির্মম সত্যও লুকিয়েছিল। প্রিস্কা মারাত্মক অসুস্থ, তার পেটে একটা টিউমার ধরা পড়েছে। গাই এই কঠিন সময়ে তাকে একা ছাড়তে চায় না বলেই ডিভোর্সটা আটকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু প্রিস্কা নাছোড়বান্দা। তার কথা পরিষ্কার, যেখানে মনেরই মিল নেই সেখানে শুধু অসুখের দোহাই দিয়ে এক ছাদের নিচে থাকার কোনো মানেই হয় না। বাবা মায়ের এই অশান্তির মাঝেই ট্রেন্টের নজর গেল দরজার নিচ দিয়ে গড়িয়ে দেওয়া একটা চিঠির দিকে। চিঠিটা আর অন্য কেউ নয়, বন্ধু অ্যাডভিল লুকিয়ে তার জন্য রেখে গেছে। কিন্তু চিঠিটা হাতে নিতেই ট্রেন্টের মাথা ঘুরে গেল। ওতে কোনো সাধারণ ইংরেজি বা বাংলা নয়, বরং অদ্ভুত কিছু জ্যামিতিক আকৃতি আর রহস্যময় চিহ্ন আঁকা ছিল। এইটা একটা কোডেড লেটার। তবে অ্যাডভিল চালাক ছেলে, সে চিঠির সাথে আরেকটা ছোট কাগজের টুকরো রেখে গেছে, যা ছিল ওই কোড ডিকোড করার চাবি। অর্থাৎ কোন চিহ্নের মানে কোন অক্ষর তা এখানে লেখা ছিল। ট্রেন্ট আর দেরি না করে যখন কোডটা মেলালো, তার মলিন মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। চিঠিতে লেখা ছিল, আজ রাতে একটা আইসক্রিম খাওয়ার প্রতিযোগিতা আছে, চলে আসিস। পরদিন সকালে গাই যখন তার পরিবার নিয়ে রিসোর্টের একটা কোনায় বসে রিল্যাক্স করছিল, তখন স্বয়ং হোটেল ম্যানেজার তাদের কাছে এলেন। এদিক ওদিক তাকিয়ে কিছুটা ফিস করে ম্যানেজার বললেন, মিস্টার গাই, এই দ্বীপের একটা গোপন অংশে একটা অসাধারণ এবং সিক্রেট বিচ আছে। চারপাশটা বিরল খনিজের পাহাড় দিয়ে ঘেরা, একদম ছবির মতো সুন্দর। জায়গাটা এতটাই স্পেশাল যে আমরা আমাদের সব কাস্টমারকে সেখানে পাঠাই না, শুধু কিছু স্পেশাল গেস্টদেরই এই অফারটা দেওয়া হয়। আপনারা যদি যেতে চান, আমি পার্সোনাল গাড়ির ব্যবস্থা করে দিতে পারি। নিজেদেরকে ভিআইপি ভেবে গাই আর প্রিস্কা আর না করতে পারল না। কিন্তু যাওয়ার আগে ম্যানেজার তাদের একটা কড়া শর্ত দিলেন।
এই সিক্রেট ট্রিপের কথা যেন রিসোর্টের আর কোনো অতিথি না জানে। এইটা নাকি শুধু তাদের জন্যই এক বিশেষ উপহার। ম্যানেজার যখন এই কথাগুলো বলছিলেন, তখন কিছুটা দূরে দাঁড়িয়ে ছোট অ্যাডভিল সব কিছু শুনছিল। ওই সিক্রেট বিচের নাম শুনতেই বাচ্চা ছেলেটার মুখটা কেমন ভয়ে শুকিয়ে গেল। সে দৌড়ে এসে ট্রেন্টকে কিছু একটা বলার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তার আগেই ম্যানেজার আঙ্কেল তাকে দেখে ফেললেন এবং প্রচণ্ড ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন। অ্যাডভিল আসলে কি লুকাতে চাচ্ছিল? ঠিক তখনই রিসোর্টের লবিতে একটা হুলস্থুল পড়ে গেল। প্যাট্রিসিয়া নামের এক ভদ্রমহিলা হঠাৎ করে মেঝেতে পড়ে গিয়ে ছটফট করতে লাগলেন। তার মৃগী রোগ রয়েছে। চারপাশের মানুষ ভয়ে স্তব্ধ হয়ে গেল। প্যাট্রিসিয়ার স্বামী জারিন, যে নিজে পেশায় একজন নার্স, সে তার স্ত্রীকে সামলানোর চেষ্টা করছিল। ভাগ্য ভালো যে ঠিক ওই সময়ে সেখানে চার্লস নামের একজন ডাক্তার উপস্থিত ছিলেন। তিনি দ্রুত এগিয়ে এসে প্যাট্রিসিয়াকে ফার্স্ট এইড দিলেন এবং কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হল। কিছুক্ষণ পর গাই এবং তার পরিবার সেই বিশেষ ভ্যানে চেপে বসল, যা তাদের সেই রহস্যময় সিক্রেট বিচে নিয়ে যাবে। গাড়িতে বসে ট্রেন্ট যখন ব্যাগ হাতড়াচ্ছিল, তখন সে চমকে গেল। ব্যাগের ভেতরে অ্যাডভিলের দেওয়া আরেকটা কোডেড লেটার। সুযোগ বুঝে ছেলেটা ডিকোড করার চাবি ছাড়াই ওটা ব্যাগে ফেলে দিয়েছিল। ট্রেন্ট উৎসুক হয়ে ওটা খোলার চেষ্টা করতেই গাড়িটা থামল, কারণ সেই ডাক্তার চার্লসও তার পরিবার নিয়ে একই গাড়িতে এসে উঠলেন। তারাও যাচ্ছেন সেই একই বিচে। চার্লসের সাথে ছিল তার রূপবতী স্ত্রী ক্রিস্টাল, 5 বছরের ছোট্ট মেয়ে কারা, চার্লসের বৃদ্ধা মা এবং তাদের আদরের পোষা কুকুরও তাদের সাথে ছিল। কুকুরটার নাম গুস্তাভ। বিচের কিছুটা দূরে একটা খাড়া পাহাড়ের সামনে ড্রাইভার গাড়িটা থামিয়ে দিল। সবাইকে নামিয়ে দিয়ে ড্রাইভার দুটো পরিবারের হাতে দুটো বিশাল সাইজের ঝুড়ি ধরিয়ে দিল। ওতে প্রচুর খাবার, পানি, তোয়ালে এবং ক্যাম্পেইনের জিনিসপত্র ঠাসা ছিল। গায়ে এত খাবার দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, ভাই, মাত্র একদিনের পিকনিকের জন্য এত খাবার কেন? ড্রাইভার একটা রহস্যময় হাসি দিয়ে বলল, স্যার, সাথে বাচ্চারা তো আছে। খোলা হাওয়ায় বাচ্চাদের ক্ষুধা বেশি পায়, তাই একটু বেশিই দেওয়া হয়েছে। ডাক্তার চার্লস ড্রাইভারকে অনুরোধ করলেন মালামালগুলো বিচ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে সাহায্য করতে, কিন্তু ড্রাইভার পরিষ্কার মানা করে দেয়। সে জানায় তার দেরি হয়ে যাচ্ছে এবং এখনই তাকে রিসোর্টে ফিরে যেতে হবে। কথা শেষ করেই সে যেন প্রায় পালিয়ে যাওয়ার মতো করে গাড়ি ঘুরিয়ে চলে গেল। ড্রাইভারের এই তাড়াহুড়া কেন ছিল, তা তখন কেউই বুঝতে পারেনি। খানিকটা পথ হেঁটে পাহাড়ের খাঁজ গলে যখন তারা সৈকতে পৌঁছালো, তখন সবার চোখ জুড়িয়ে গেল। আহ, কি অপরূপ দৃশ্য! একদিকে গহীন সবুজ জঙ্গল, অন্যদিকে বিশাল সব অদ্ভুত আকৃতির পাথুরে পাহাড়, আর সামনে মুক্তোর মতো চকচকে নীল সমুদ্র। সমুদ্রের মধ্যেই সবাই যার যার মতো আনন্দ করতে শুরু করল। চার্লসের বৃদ্ধা মা আর মেয়ে কুকুরের সাথে খেলছিল, আর ট্রেন্ট ও ম্যাডক্স নেমে পড়ল সমুদ্রের ঢেউ শুনতে। ঠিক তখনই ম্যাডক্সের চোখ গেল বিচের এক কোণায়, যেখানে একটা ছেলে একা চুপচাপ বসেছিল। ভালো করে লক্ষ্য করতেই ম্যাডক্স খুশিতে প্রায় লাফিয়ে উঠল। ও কোনো সাধারণ ছেলে নয়, ও হলো আমেরিকার বিখ্যাত পপ র্যাপার মিড সাইজড সেডন। ম্যাডক্স দৌড়ে তার অটোগ্রাফ নিতে যাচ্ছিল, কিন্তু বাবা গাই তাকে থামিয়ে দিয়ে বললেন, কারো পার্সোনাল স্পেসে এভাবে বিরক্ত করা ঠিক নয়। অন্যদিকে বাচ্চারা যখন খেলছিল, তখন গাই আর প্রিস্কা পাথরের উপর দুটো চেয়ার পেতে চুপচাপ বসেছিল। তাদের মাঝখানে নীরবতাটাই বলে দিচ্ছিল যে একটা ভেঙে যাওয়া সম্পর্কের দূরত্ব কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। এদিকে খেলতে খেলতে ট্রেন্ট, ম্যাডক্স আর ডাক্তারের মেয়ে কারা বিচের একদম শেষ প্রান্তের একটা কোণায় চলে গেল। সেখানে বালির নিচে খেলনা আর রিসোর্টের কিছু কাটা চামচ চাপা পড়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, ওগুলোর উপর পুরো হয়ে জং বা মরিচা ধরা ছিল, যেন ওগুলো বছরের পর বছর ধরে এখানে পড়ে আছে। ম্যাডক্স যখন দূর থেকে চেঁচিয়ে তার মাকে এই জং ধরা জিনিসগুলোর কথা জানালো, প্রিস্কা ভয় পেয়ে বাচ্চাদের সেখান থেকে সরে আসতে বলল, যদি ধনুষ্টঙ্কার বা ইনফেকশন হয়ে যায়। বাচ্চারা সেখান থেকে সরে এলো বটে, কিন্তু ট্রেন্ট আবারও একাই সমুদ্রের পানিতে নেমে পড়ল। সে ঠান্ডা পানির মজা নিচ্ছিল। এমন সময় হঠাৎ জলের তলা থেকে কোনো একটা ভারী আর শক্ত জিনিস এসে তার গায়ে সজোরে ধাক্কা দিল। ট্রেন্ট প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে করতে পানি থেকে তীরের দিকে দৌড়ে পালালো। তার তীব্র চিৎকার শুনে বেঁচে থাকা সবাই ছুটে এলো। ট্রেন্ট কাঁপতে কাঁপতে পানির দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলল, ওখানে ওখানে কিছু একটা আছে। গাই আর ডাক্তার চার্লস সাবধানে পানির কাছে গেলেন এবং যা দেখলেন তা দেখে তাদের পায়ের তলার মাটি সরে গেল। ওইটা ছিল একটা তরুণী মেয়ের সম্পূর্ণ নগ্ন লাশ, যা পানিতে ভেসে বেড়াচ্ছিল। তারা ধরাধরি করে লাশটাকে বালিতে তুলে নিয়ে আসে। গোলমাল শুনে সেই র্যাপার সেডানও সেখানে এগিয়ে এলো।
কিন্তু অদ্ভুত বিষয় হলো সেডানের নাক দিয়ে তখন গল গল করে রক্ত পড়ছে। লাশটা দেখা মাত্রই সেডানের মুখটা চুপসে যায়। সেডান কাঁপানো গলায় বলে, এই মেয়েটার আমি একই ভ্যানে এই বিচে এসেছিলাম। একটু আগে ও একাই সাঁতার কাটতে নেমেছিল। সেডানের নাকের রক্ত আর তার কথা শুনে ডাক্তার চার্লসের মনে সন্দেহের দানা বাঁধল। চার্লসের মনে হলো নিশ্চয়ই সেডানের সাথে মেয়েটার কোনো ঝামেলা বা হাতাহাতি হয়েছে, আর সেডানই তাকে খুন করে পানিতে ভাসিয়ে দিয়েছে। সেডান নিজেকে নির্দোষ দাবি করে চিৎকার করে বলে, আরে না, আমার একটা অসুখ আছে, নাম হিমোফিলিয়া। এই রোগের কারণে আমার নাক দিয়ে হুটহাট রক্ত পড়ে। আর এই মেয়েটার মাল্টিপল ক্লেরোসিস নামের একটা রোগ ছিল, যা ব্রেন আর শরীরের ব্যালেন্স নষ্ট করে দেয়। ও হয়তো সাঁতার কাটার সময় নার্ভাস অ্যাটাক হয়ে ডুবে মরেছে। কিন্তু ডাক্তার চার্লস তার এই কথা একেবারে বিশ্বাস করলেন না। তিনি পকেট থেকে ফোন বের করলেন পুলিশকে ফোন করার জন্য। কিন্তু আফসোস, ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখেন নো নেটওয়ার্ক। একটা দণ্ড সিগন্যাল সেখানে নেই। ঠিক তখনই পাহাড়ের ওপাশ থেকে হেঁটে বিচে হাজির হলেন সেই মৃগী রোগী ভদ্রমহিলা প্যাট্রিসিয়া এবং তার স্বামী জারিন। হ্যাঁ, তাদেরও রিসোর্ট থেকে ঠিক একই রকম স্পেশাল আর সিক্রেট বিচের অফার দিয়ে এখানে পাঠানো হয়েছে। একদিকে সমুদ্রের পাড়ে পড়ে থাকা এক তরুণীর রহস্যময় লাশ, অন্যদিকে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের সমস্ত পথ বন্ধ। ঠিক এই মুহূর্তে কাপা পরিবার আর চার্লসের পরিবার বুঝতে পারল তারা এমন এক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে বের হওয়ার রাস্তা তাদের আর জানা নেই। বিচের বালিতে তরুণের গলিত লাশ আর ডাক্তার চার্লসের সন্দেহে পরিবেশ থমথমে। এর মধ্যেই চার্লসের বৃদ্ধা মা হঠাৎ করে শ্বাসকষ্টে মারা যান। চোখের সামনে মাকে হারিয়ে ভেঙে পড়ে চার্লস। ভয় পেয়ে নার্স জারিন পাহাড়ের সরু সুড়ঙ্গ দিয়ে পালাতে গেলে অদৃশ্য দেয়ালে ধাক্কা খাওয়ার মতো তীব্র মাথা ব্যথায় অজ্ঞান হয়ে বিচে ফিরে আসে। কিছুক্ষণ পর প্রিস্কা তার বাচ্চাদের খুঁজতে গিয়ে স্তব্ধ হয়ে যান। সকালে দেখা 6 বছরের ট্রেন্ট এখন 11 বছরের কিশোর, আর 8 বছরের ম্যাডক্স 14 বছরের রূপবতী তরুণী। মাত্র কয়েক ঘন্টায় বাচ্চাদের জামা কাপড় ছোট হয়ে গেছে, গলার আওয়াজ ভারী হয়েছে। ভয় পেয়ে র্যাপার সেডান সুড়ঙ্গ দিয়ে পালাতে গেলেও একই তীব্র মাথা ব্যথায় অজ্ঞান হয়ে ফিরে আসে। সবাই বুঝতে পারে তারা এক জঘন্য মরণ ফাঁদে বন্দী। এর মধ্যে চার্লস মানসিক ভারসাম্য হারিয়ে সেডানের গালে সার্জিক্যাল ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু অলৌকিকভাবে সেডানের সেই গভীর ক্ষত সবার চোখের সামনে মাত্র কয়েক সেকেন্ডে জোড়া লেগে যায়। বাচ্চাদের রাক্ষসে ক্ষুধা আর চার্লসের পোষা কুকুরের বার্ধক্যে আকস্মিক মৃত্যু সবাইকে আরও বেশি আতঙ্কিত করে তোলে। ঠিক তখনই প্রিস্কা পেটের ব্যথায় চিৎকার করে ওঠে। তার পেটের ভেতরে 3 সেন্টিমিটারের ছোট্ট টিউমারটি জ্যান্ত পশুর মতো বেড়ে তরমুজের আকার নেয়। জারিন বুদ্ধি খাটায়। চার্লস প্রিস্কার পেট কাটলে বাকিরা হাত দিয়ে ক্ষতটা হা করে ধরে রাখে, যাতে শরীর জোড়া লাগার সময় না পায়। এভাবেই দ্রুত টিউমারটি বের করা হয় এবং হাত সরাতেই পেট আবারও জোড়া লেগে যায়। অপারেশনের স্বস্তি কাটার আগেই বিচের অন্য প্রান্ত থেকে সিডনের চিৎকার ভেসে আসে। সবাই গিয়ে দেখে একটু আগের সেই তরুণীর লাশটি এখন সম্পূর্ণ ধূসর কঙ্কাল। মিউজিয়ামে কর্মরত প্রিস্কা হিসাব করে জানায়, একটা শরীর কঙ্কাল হতে স্বাভাবিক পৃথিবীতে 7 বছর লাগে। এতক্ষণে পুরো রহস্য জলের মতো পরিষ্কার। এই বিচে কোনো ভূত নেই। এখানে সময় আলোর গতিতে ছুটছে। দ্রুত কোষ বিভাজনের কারণেই ক্ষত দ্রুত শুকাচ্ছিল, আর সুড়ঙ্গ দিয়ে বের হতে গেলেই বাইরের স্বাভাবিক সময়ের সংস্পর্শে আসায় মস্তিষ্ক শক খেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল। প্রিস্কা বালিতে হিসাব কষে কাঁপানো গলায় বলে, এই বিচের প্রতি 1 ঘন্টা বাস্তব জীবনের প্রায় 2 বছরের সমান। তবে চুল ও নখ মৃত কোষ দিয়ে তৈরি হওয়ায় এগুলোর উপর সময়ের প্রভাব পড়েনি। হিসাবটা নিষ্ঠুর। এখানে মাত্র 24 ঘন্টা কাটানো মানে বয়স 50 বছর বেড়ে যাওয়া। অর্থাৎ আজ রাতের মধ্যেই এই বিচের প্রতিটি মানুষ বুড়ো হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। হাতে সময় মাত্র কয়েক ঘন্টা। এই সময়ের মরণ ফাঁদ থেকে বেঁচে ফেরার কি কোনো উপায় আছে, নাকি এই বালুচরেই শেষ হয়ে যাবে সবার অস্তিত্ব? সবাই যখন বাঁচার পথ খুঁজছে, তখনই দেখা গেল 6 বছরের ট্রেন্ট আর 5 বছরের কারা নিখোঁজ। খোঁজাখুঁজির পর তারা যখন একটা তাঁবু থেকে বের হলো, সবাই যেন একদম আকাশ থেকে পড়ল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 5 বছরের ছোট্ট কারা এখন পূর্ণ যুবতী এবং অলরেডি 5 মাসের গর্ভবতী। বিচের দানবীয় সময়ের স্পিডে কয়েক মিনিটের মধ্যেই কারার তীব্র প্রসব বেদনা শুরু হলো এবং সে একটা নবজাতক শিশুর জন্ম দিল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো মাত্র কয়েক মিনিট। এই অতি দ্রুত সময় সহ্য করতে না পেরে সদ্যজাত বাচ্চাটি 1 বছরের আয়ু পার করে মারা গেল। সন্তান হারিয়ে ট্রেন্ট প্রায় উন্মাদ হয়ে গেল। এসব অলৌকিক কাণ্ডে ডাক্তার চার্লসের মানসিক ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়ে। সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত চার্লস নিজের স্ত্রী ক্রিস্টালকে কুৎসিত বুড়ি বলে তাড়িয়ে দেয়।
রূপ হারিয়ে ক্রিস্টালও কান্নায় ভেঙে পড়ে আর পাহাড়ের অন্ধকারে লুকিয়ে থাকে। চার্লসের রক্তচক্ষু এখানেই থামেনি। সে একা বসে থাকা র্যাপার সেডানের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে। অথচ তারা যখন নিচে একে একে এভাবে মরছিল, বহু দূরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি দূরবীনে চোখ রেখে খুব ঠান্ডা মাথায় এই ছটফটানি পর্যবেক্ষণ করছিল। বাঁচার আর কোনো উপায় না দেখে নার্স জারিন সমুদ্রের পথ ধরে সাঁতরে সাহায্য খুঁজতে যাওয়ার মরণজয়ী সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুক্ষণ পরেই সমুদ্রের ঢেউ ম্যাডক্সের পায়ে একটা ভারী জিনিস আছড়ে ফেলে। সেটি ছিল জারিনের ফুলে ওঠা মৃতদেহ। সমুদ্রে কিছুটা যাওয়ার পরই সে বিচের সময়ের প্রভাবে অজ্ঞান হয়ে ডুবে মারা যায়। স্বামীকে হারিয়ে স্ত্রী প্যাট্রিসিয়া লাশের উপর আছড়ে পড়ে কাঁদতে থাকে। এই মৃত্যুর মিছিলে কারার বেঁচে থাকার আশাও শেষ হয়ে যায়। সে যে কোনো মূল্যে খাঁচা থেকে বের হতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। কিন্তু চরম উচ্চতায় পৌঁছাতেই তার মাথা তীব্র ব্যথা করতে শুরু করে এবং সে অবশ্যই পাথুরে বালিতে আছড়ে পড়ে মারা যায়। চোখের সামনে সন্তান ও ভালোবাসার মানুষকে মরতে দেখে ট্রেন্ট পাথরের মতো জমে গেল। ঠিক তখনই সমুদ্রের পাড়ে থাকা প্যাট্রিসিয়ার শরীরে সময়ের দ্রুত গতির কারণে ব্যাক টু ব্যাক কয়েকটা মৃগীরোগীর স্ট্রোক হয় এবং সেও মারা যায়। বিচে কেবল এখন কাপা পরিবারের 4 সদস্য জীবিত। রাতের অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই তাদের নিজেদের শরীরেও বার্ধক্যের থাবা স্পষ্ট হতে লাগল। গায়ের চোখের আলো কমে আসছিল এবং প্রিস্কার এক কান পুরোপুরি বধির হয়ে গেছে। অন্যদিকে পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা ক্রিস্টালের শরীরে ক্যালসিয়ামের অভাবে তার হাড়গুলো জাদুর মতো বাঁকতে শুরু হয় এবং মেরুদণ্ড ভেঙে সে এক কুৎসিত দানবের আকার ধারণ করে গুহার কোণায় কাতরাতে থাকে। ধীরে ধীরে রাত নামে। ম্যাডক্স আগুন জ্বালায়। জীবনের শেষ মুহূর্তে এসে গাই ও প্রিস্কা তাদের অতীতের সমস্ত ভুল বোঝাবুঝি এবং ক্ষোভ ভুলে আবারও এক হয়। এদিকে আগুন জ্বালানোর কাঠ খুঁজতে গিয়ে ট্রেন্ট ও ম্যাডক্স একটা পুরনো ডায়েরি খুঁজে পায়, যেখানে তাদের আগে এই বিচে যারা মারা গেছে সেই শত শত মানুষের করুণ ইতিহাস লেখা ছিল। তারা ডায়েরিটা নিয়ে বাবা মায়ের কাছে ফিরবে ঠিক তখনই গাই ঝাপসা চোখে দেখল অন্ধকার বালির উপর দিয়ে কেউ একজন হেঁচড়ে হেঁচড়ে তাদের দিকে এগিয়ে আসছে। আগুনের আলোয় যখন সে দাঁড়ালো, সবার মুখ ভয়ে নীল হয়ে গেল। ওইটার অন্য কেউ নয়, সম্পূর্ণ উন্মাদ হয়ে যাওয়া রক্তপিপাসু ডাক্তার চার্লস। আর তার হাতে জলজল করছিল সেই রক্তমাখা ধারালো সার্জিক্যাল ছুরি। আগুনের টিমটিমে আলোয় উন্মাদ ডাক্তার চার্লস ছুরি হাতে কোপা পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে। চার্লসের ধারালো ছুরি গায়ের বুকে পেটে আঘাত করলেও এই রহস্যময় সৈকতের দ্রুত কোষ বিভাজনের নিয়মে কাটা স্থানগুলো সাথে সাথেই জোড়া লেগে যাচ্ছিল। স্বামীকে বাঁচাতে প্রিস্কা মাঝখানে দাঁড়ালে চার্লস তাকেও কোপাতে শুরু করে। গায়ে নিজের শেষ শক্তি দিয়ে চার্লসকে জাপটে ধরে প্রিস্কাকে বাচ্চাদের নিয়ে পালাতে বলে। রক্তাক্ত প্রিস্কা বড় হয়ে যাওয়া ট্রেন্ট ও ম্যাডক্সকে নিয়ে পাহাড়ের খাঁড়া খাঁজের ভেতরে এক অন্ধকার গুহায় আশ্রয় নেয়। সেখানে দেশলাইয়ের কাঠি জ্বালাতেই তারা দেখে বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে ডাক্তারের স্ত্রী ক্রিস্টাল কোঁজো ডাইনির মতো রূপ ধারণ করে গুটিসুটি মেরে বসে আছে। আলো দেখার পরেই ক্রিস্টাল হিংস্র পশুর মতো চিৎকার করে তাদেরকে তাড়িয়ে দিতে একটা ভারী পাথর তুলতে যায়। কিন্তু তার জরাজীর্ণ ক্যালসিয়ামবিহীন দুর্বল শরীর সেই ওজন সইতে না পেরে পাথরটি তার নিজের কাঁধের উপরেই আছড়ে পড়ে এবং হাড় ভেঙে চৌচির হয়ে যায়। যন্ত্রণায় সে মাটিতে লুটিয়ে পড়ে সোজা হওয়ার চেষ্টা করতেই আবারও পড়ে যায় এবং 2 হাতের হাড় ভেঙে উল্টো দিকে মুচড়ে যায়। বিচের অতি দ্রুত সময়ের কারণে সেই ভাঙা হাড়গুলো ওই বাঁকা অবস্থাতেই কয়েক সেকেন্ডে জোড়া লেগে যায়। যতবার সে নড়াচড়া করছিল ততবারই হাড় ভেঙে আবারও উলটপালটভাবে জোড়া লাগছিল। শেষমেশ তার হাত পাগুলো ভেঙে চুড়ে আস্ত একটা কাঁকড়ার মতো আকার ধারণ করে এবং অসহ্য যন্ত্রণায় গুহার অন্ধকারেই সে প্রাণ হারায়। গুহার বাইরে চার্লস যখন মুখে ফেনা তুলে অনবরত বিড় করছিল আর মৃতপ্রায় গাইকে আঘাত করে যাচ্ছিল, এই সময় প্রিস্কা গুহা থেকে বের হয়ে বালিতে অর্ধেক ডুবে থাকা একটা পুরনো জং ধরা ছুরি দিয়ে চার্লসের হাতে কোপ বসায়। সৈকতের সুপারফাস্ট সময়ের কারণে ছুরির বিষাক্ত জং মুহূর্তের মধ্যেই চার্লসের শরীরে ব্লাড ইনফেকশন ছড়িয়ে দেয়। চোখের পলকে তার রক্তনালী কালো হয়ে যায় এবং সে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। অবশেষে সৈকতে এক ভয়ঙ্কর নীরবতা নেমে আসে। সময়ের নির্মম স্রোতে গাই আর প্রিস্কা এখন 90 বছরের 2 থুরথুরে বুড়ো বুড়ি। বার্ধক্যের শেষ পর্যায়ে এসে গায়ের স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে। সে প্রিস্কার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, জীবনের শেষ প্রান্তে এসে অতীতের সব রাগ ক্ষোভের কোনো মূল্যই নেই, শুধু একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোই সত্যি। প্রিস্কা পরম মমতায়
গায়ের পাকা চুলের মাথাটা নিজের কাঁধে টেনে নেয় এবং কিছুক্ষণ পরেই বৃদ্ধ হার্ট সায় না দেওয়ায় গায়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিজের বাবাকে হারিয়ে ট্রেন্ট ও ম্যাডক্স কান্নায় ভেঙে পড়ে। এর ঠিক কয়েক মিনিট পরেই প্রিস্কা আর ওঠার শক্তি না পেয়ে স্বামীর পথ ধরে চিরতরে চোখ বোজে। দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে পুরো একটা রাত পার করে দেয়। পরের দিন সকালে সারা রাতের সময়ের ঝড়ে তাদের বয়স এখন প্রায় 40 বছর ছুঁয়েছে। তারা এখন মাঝবয়সী দুই ভাই বোন। জীবনের সমস্ত ট্রমা বুকে চেপে তারা দুজন বিচের বালিতে বসে ছোটবেলার মতো একটা বালির প্রাসাদ বানাতে থাকে। বালি নিয়ে খেলার ছলে হঠাৎ ট্রেন্টের মনে পড়ে বিচে আসার আগে রিসোর্টের ম্যানেজারের ছোট্ট ভাইপো অ্যাডভিল তাকে একটা গোপন কোডেড লেটার দিয়েছিল। ট্রেন্ট তাড়াহুড়ো করে তার পকেট হাতড়াতে শুরু করে। অ্যাডভিলের সেই চিঠিতে আসলে কি লেখা ছিল, আর ওইটা কি বিচ থেকে বের হওয়ার চাবিকাঠি? পকেটে হাত দিতেই ট্রেন্টের আঙুলে ঠেকল জাদুকরি কাগজের টুকরোটা। ডিকোড করার চাবি দিয়ে অ্যাডভিলের শেষ চিঠিটা মেলাতেই দুই ভাই বোনের চোখ কপালে। চিঠিতে লেখা, আমার আঙ্কেল কোরাল একদম পছন্দ করেন না। কোরাল বা প্রবাল হল সমুদ্রের তলদেশের শক্ত প্রাচীর। ট্রেন্ট সমুদ্রের পানির নিচে একটা বিশাল প্রবাল প্রাচীর দেখে মাথা খাটিয়ে আন্দাজ করল কোরাল যেহেতু এক ধরনের প্রাকৃতিক ঢাল, তাই হয়তো এই প্রাচীরের ভেতর দিয়ে বাইরে যাওয়ার কোনো পথ নিশ্চয়ই থাকতে পারে। আর এর ভেতরে বিচের অদ্ভুত সময় হয়তোবা কাজ করবে না। এই খাঁচায় বসে বুড়ো হয়ে মরার চেয়ে তারা সমুদ্রে শেষ ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল। পানিতে নামার আগে ট্রেন্ট বিচে পাওয়া মৃত লেখকের সেই ডায়েরিটা ব্যাগে ভরে নিল, যা ছিল এই নরকের একমাত্র অকাট্য প্রমাণ। এরপর 40 বছরের দুই ভাই বোন উত্তাল পানিতে ঝাঁপ দিয়ে কোরাল টিলার দিকে সাঁতরে গেল। কাছে পৌঁছাতেই তারা দেখল নিচে একটা সরু সুড়ঙ্গ চলে গেছে। তারা লম্বা দম নিয়ে পানির নিচে সেই অন্ধকার সুড়ঙ্গে ডুব দিল। কিন্তু মাঝপথেই ম্যাডক্সের শার্টের কাপড় কোরালের ধারালো অংশে জঘন্যভাবে ফেঁসে গেল। পানির নিচে দম আটকে ফুঁসফুঁস ফেটে যাওয়ার উপক্রম। ট্রেন্ট দ্রুত নিজের নখ দিয়ে পশুর মতো কোরাল থেকে কাপড়টা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগল। ওদিকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভ্যান ড্রাইভার দূরবীন দিয়ে দেখছিল। ঘড়ি ধরে পুরো 1.5 মিনিট পার হওয়ার পরও তারা ভেসে না ওঠায় সে ভেবেই নিল খেলা শেষ। সে ল্যাবে ফোন করে জানালো শেষ দুজনও পানিতে ডুবে মারা গেছে। এরপর ড্রাইভার রিসোর্টের মাটির নিচে এক বিশাল হাইটেক ল্যাবরেটরিতে গিয়ে পৌঁছালো। আসলে এই লাক্সারি রিসোর্টটা ছিল একটা মস্ত বড় ধোঁকা। এটি মূলত আন্তর্জাতিক ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ওয়ারেন অ্যান্ড ওয়ারেনের একটা অবৈধ গোপন হিউম্যান টেস্টিং ল্যাব। তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সস্তায় অফার দিয়ে এই ফাঁদে ফেলত। রিসোর্টে আসা মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কের বাহানায় তাদের শরীরে পরীক্ষামূলক নতুন ওষুধ ঢুকিয়ে এই মরণ ফাঁদ সৈকতে পাঠিয়ে দেওয়া হতো। যে ওষুধের ফলাফল দেখতে বাস্তব পৃথিবীতে 70 থেকে 80 বছর লাগত, এই বিচের অতি দ্রুত সময়ের চক্করে সেই ওষুধের লাইফ টাইম রেজাল্ট তারা পেয়ে যেত মাত্র একদিনে। এই খুনি প্রজেক্টের মাস্টারমাইন্ড রিসোর্টের ম্যানেজার ল্যাবের মাঝখানে দাঁড়িয়ে আনন্দের ঘোষণা দিল প্যাট্রিসিয়া নামের মৃগী রোগীটি বিচের সময়ে টানা 16 বছর একদম সুস্থ ছিল। অর্থাৎ তারা পারফেক্ট ওষুধ আবিষ্কার করে ফেলেছে। যখন আইটি এক্সপার্টরা কম্পিউটার থেকে মৃত অতিথিদের সমস্ত ডেটা চিরতরে ডিলিট করে দিচ্ছিল, ম্যানেজার ধারণাও করতে পারেনি যে তার এই পাপের সাম্রাজ্য ভেঙে পড়ার সময় এসে গেছে। কারণ ট্রেন্ট আর ম্যাডক্স মৃত্যুকে ফাঁকি দিয়ে কোরালের সুড়ঙ্গ পার হয়ে অক্ষত অবস্থায় বাইরের দুনিয়ায় বেরিয়ে গেছে। রিসোর্টে ঢুকেই তারা পুলিশ অফিসার গ্রেগ মিচেলের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল এবং ল্যাবের সমস্ত লোমহর্ষক সত্য উগরে দিল। প্রমাণ হিসেবে ট্রেন্ট সেই ডায়েরিটা অফিসারের হাতে তুলে দিল। গ্রেগ হেডকোয়ার্টারে ফোন করে নিখোঁজ ডায়েরিটার তালিকা মেলাতেই দেখল ডায়েরিতে লেখা প্রতিটা মানুষ সত্যিই দীর্ঘদিন ধরে নিখোঁজ। মুহূর্তের মধ্যেই হেলিকপ্টার এবং শয়ে শয়ে পুলিশ চারিদিক থেকে পুরো রিসোর্টটাকে সিল করে দিল। মাটির নিচের ল্যাবে পুলিশ হানা দিয়ে ম্যানেজার, ভ্যান ড্রাইভার সহ পুরো ক্রাইম সিন্ডিকেটকে হাত কড়া পরিয়ে টেনে হিঁচড়ে গাড়িতে তুলল। সবশেষে ট্রেন্ট আর ম্যাডক্স ছোট ছেলে অ্যাডভিলের সামনে গিয়ে দাঁড়ালো। অ্যাডভিল তাদের চিনতেই পারছিল না, কারণ সে চিনেছিল দুই শিশুকে, আর তার সামনে দাঁড়িয়ে আছে মাঝবয়সী দুই লোক। ট্রেন্ট মুচকি হেসে কোডেড লেটারটা বের করে দিতেই অ্যাডভিল এক পলকে বুঝে গেল এরাই তার সেই ছোট্ট খেলার সাথী। যে ট্রেন্ট আর ম্যাডক্স সকালে নিষ্পাপ শিশু হিসেবে এসেছিল, ফেরার সময় তাদের শৈশব, কৈশোর, যৌবন আর প্রিয় বাবা মা সব কিছুই ওই বালুচরে হারিয়ে গেছে। কিন্তু তাদের অদম্য সাহস আর বুদ্ধির জোরে এই ভয়ঙ্কর খুনি খেলা চিরতরে বন্ধ হয়ে গেল। এক চরম প্রতিশোধ আর সত্যের জয়ের মাধ্যমে শেষ হলো এই গল্প। আজকের এই মুভিটি তোমাদের কেমন লেগেছে জানিয়ে দাও কমেন্ট বক্সে।
এটাও কমেন্ট করে জানাও তোমরা কোন জনরার মুভি এখানে এক্সপ্লেনেশন দেখতে চাও, হরর নাকি সার্ভাইভাল।